আমাদের ক্লাস হচ্ছিল অ্যাটমিক স্ট্রাকচারের উপর। আজকে আমাদের ফোর্থ ক্লাসে আমরা দেখব রেডিয়াস, ভেলোসিটি অ্যান্ড এনার্জি অফ অ্যান ইলেকট্রন অফ nth বোর অরবিট। মানে nতম বোর কক্ষের জন্য একটি ইলেকট্রনের ব্যাসার্ধ, গতিবেগ এবং শক্তির মান কত হবে, সেগুলো আজকে সব আমরা ডিটারমাইন করব যে কত হবে। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবে যে এটা কিন্তু বোর অরবিটের জন্যই হবে। ঠিক আছে, বোরস অরবিট মানে যে সমস্ত অ্যাটমগুলো বোরের থিওরি মেনে চলবে শুধুমাত্র তাদের জন্যই এই রেডিয়াস, ভেলোসিটি আর এনার্জির ভ্যালু কিন্তু আমরা বের করতে পারবো। যারা বোরের থিওরি মেনে চলবেই না, ঠিক আছে, যেমন আমরা জানি অনলি সিঙ্গেল ইলেকট্রন species follow Bohr's theory. That is why hydrogen, lithium plus beryllium plus 2, লিথিয়াম প্লাস 2, বেরিলিয়াম প্লাস 3, হিলিয়াম প্লাস, এরাই শুধুমাত্র কি করবে, বোরের থিওরি মেনে চলবে। আর এদের জন্যই, এই সমস্ত স্পিসিসগুলোর জন্য, স্পিসিস মানে এগুলো আয়ন আর এগুলো, এটা হচ্ছে হাইড্রোজেনটা শুধু অ্যাটম, এদের জন্য শুধুমাত্র আমরা কি বের করতে পারবো, এনতম বোর কক্ষের রেডিয়াস, ভেলোসিটি, এনার্জি বের করতে পারবো। ঠিক আছে, আমরা এই থিওরি অনুসারে কার্বনের কোনো এনতম বোর কক্ষের রেডিয়াস আমরা বের করতে পারবো না, নাইট্রোজেনের এনতম বোর কক্ষের রেডিয়াস আমরা বের করতে পারবো না, অক্সিজেনের এনতম বোর কক্ষের রেডিয়াস আমরা বের করতে পারবো না, কারণ এরা কিন্তু সিঙ্গেল ইলেকট্রন স্পিসিস নয়। তাই জন্য হচ্ছে এদেরকে নিয়ে আমাদের কোনো কাজ নেই। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন যাদের সিঙ্গেল ইলেকট্রন নেই তাদেরকে নিয়ে কোনো কাজ নেই। আজকে আমাদের মেন কাজ হবে শুধুমাত্র এই সব স্পিসিসগুলোর যারা বোর থিওরি মেনে চলে। এবং আমরা জানি যে বোর থিওরি কারা মেনে চলে, শুধুমাত্র সিঙ্গেল ইলেকট্রন স্পিসিস, মানে যাদের বাইরের কক্ষপথে একদম এক্সট্রা নিউক্লিয়ার পার্টে শুধুমাত্র একটা ইলেকট্রন রয়েছে, যাদের এক্সট্রা নিউক্লিয়ার পার্টে শুধুমাত্র একটা মাত্র ইলেকট্রন রয়েছে, শুধু তাদের জন্যই কি হবে, এই সমস্ত বোরস থিওরি হচ্ছে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা, তো আজকে আমরা দেখব এটা একটা নিউক্লিয়াস। আমরা জানি কোনো একটা পরমাণু কী কী নিয়ে তৈরি হয়, একটা নিউক্লিয়াস আর একটা এক্সট্রা নিউক্লিয়ার পার্ট যেখানে ইলেকট্রনগুলো কি করে বেড়ায়, আবর্তন করে বেড়ায় নিউক্লিয়াসকে সেন্টার করে। ঠিক আছে, এই একটা ইলেকট্রন, এটা নিউক্লিয়াস। ধরি লেট দি অ্যাটম বি MAZ। মনে করি একটা অ্যাটম MAZ। ঠিক আছে, আমরা একটা ইন জেনারেল অ্যাটম একটা নিয়েছিলাম ফার্স্ট ক্লাসে, সেটা হচ্ছে কি MAZ ছিল। M মানে মেটাল ধরছি, এটা কি, এ হচ্ছে এর মাস নাম্বার, Z হচ্ছে এর অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, এখন মাস নাম্বার আর অ্যাটমিক নাম্বার থেকে আমরা কি বের করতে পারি, নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ নিউট্রন, এগুলো বের করতে পারি। তো আমরা এখন এখানে কি বের করব, এখানে বের করব যেহেতু এর অ্যাটমিক নাম্বার Z, তাহলে কি বলতে পারি, নাম্বার অফ প্রোটনও কত হবে, Zটা হবে, কারণ আমরা জানি অ্যাটমিক নাম্বার ইজ ইকুয়ালস টু নাম্বার অফ প্রোটন। দেয়ারফোর চার্জ অফ দি নিউক্লিয়াস, এই অ্যাটমের যে নিউক্লিয়াসটা হবে তার চার্জ কত হবে, চার্জ অফ অ্যান ইলেকট্রন, একটা ইলেকট্রনের চার্জ আমরা ধরছি -E,
দেয়ারফোর চার্জ অফ এ, একটা প্রোটনের চার্জ কত হবে? প্লাস ই। ঠিক আছে, একটা ইলেকট্রনের চার্জ যদি মাইনাস ই হয়ে থাকে তাহলে একটা প্রোটনের চার্জ কত হবে? প্লাস ই। কারণ আমরা প্রথম ক্লাসে দেখেছি যে ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জের ভ্যালুটা পুরো সেম, ভ্যালু পুরোপুরি সমান হবে, কিন্তু ইলেকট্রনের চার্জ হবে নেগেটিভ, প্রোটনের চার্জ হবে পজিটিভ। ঠিক আছে, তাহলে যদি ইলেকট্রনের চার্জ মাইনাস ই হয়, প্রোটনের চার্জ প্লাস ই হয়, তাহলে চার্জ অফ দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চার্জ কত হবে? নিউক্লিয়াসের চার্জ হবে, ভালো করে দেখো, নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন থাকে। ঠিক আছে, চার্জ স্পিসিস শুধুমাত্র প্রোটন থাকে, নিউট্রনের তো আর কোনো চার্জ নেই, নিউট্রনের চার্জ 0, তাই নিউট্রনের জন্য কোনো চার্জ কন্ট্রিবিউশন থাকবে না। তাহলে প্রোটনের জন্য নিউক্লিয়াসের চার্জ কত হবে? একটা প্রোটনের চার্জ প্লাস ই। এই যে MAZ আছে, এই অ্যাটমটার জন্য প্রোটন কতগুলো আছে? জেডটা। তাহলে জেডটা প্লাস ই চার্জ, তাহলে কত হবে? প্লাস জেডি। তাহলে চার্জ অফ দ্য নিউক্লিয়াস কত হবে? প্লাস জেডি। এবার চার্জ অফ অ্যান ইলেকট্রন, একটা ইলেকট্রনের চার্জ কত? মাইনাস ই। ঠিক আছে, এখন যদি Q1 আর Q2 দুটো চার্জ একে অপরের থেকে যদি আর ডিস্ট্যান্সে থাকে, তাহলে এদের মধ্যে ফোর্স কত হবে? Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা কোন ইউনিটে হয়? সিজিএস ইউনিটে। ঠিক আছে, এসআইতে কি হয়? 1/4 এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার হয়। এটা কি হয়? এসআই। এসআই মেথডে এটা হবে, সিজিএস মেথডে এটা হবে। আমরা শুধুমাত্র সিজিএস মেথডেই করব, এসআই মেথডে করলে যে কেউ করতে পারো, শুধু এখানে হচ্ছে কি এই ফর্মুলাটার জায়গাতে আমরা এই ফর্মুলা নিয়ে করতে হবে। ঠিক আছে, তো দুটো চার্জ কখন একে অপরকে অ্যাট্রাক্ট করবে? যখন তারা অপোজিট চার্জ হবে, মানে Q1 যদি পজিটিভ হয় এবং Q2 যদি নেগেটিভ হয়, একে অপরকে কি করবে? অ্যাট্রাক্ট করবে। আর দুজনে যদি পজিটিভ হয় তাহলে একে অপরকে কি করবে? রিপেল করবে, বিকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে এখানে চার্জ অফ দ্য নিউক্লিয়াস কত? প্লাস জেডি। ইলেকট্রনের চার্জ কত? মাইনাস ই। দুটো অপোজিট চার্জ, একজন প্লাস একজন মাইনাস, তাই জন্য এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন উইল বি, তাই জন্য এখানে কি হবে? স্থির তড়িৎ আকর্ষণ বলের মানটা কত হবে আমার এদের এই সিস্টেমটার জন্য? FA, ফোর্স অফ অ্যাট্রাকশন, ইজ ইকুয়ালস টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ZE ইন্টু ই ডিভাইড বাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা কিন্তু মাইনাস ই এর জন্য মাইনাস সাইনটা দেবো না। কেন দেবো না? কারণ এখানে বলে দিয়েছি আমি ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে ওরা একে অপরকে অ্যাট্রাক্ট করবে, আমরা বলেই দিয়েছি আগে থেকে, তাই জন্য মাইনাস সাইনটা দেবো না। ঠিক আছে, তো ফোর্স অফ অ্যাট্রাকশনটা আমাদের কত হবে? ফোর্স অফ অ্যাট্রাকশনটা হবে আমাদের জেডি, এটা ধরো Q1, তাহলে জেডি, ই এটা হচ্ছে Q2, ই, এদের দুজনের মধ্যবর্তী দূরত্ব কত? আর, তাহলে জেডি ইন্টু ই বাই আর স্কোয়ার, Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। ফোর্স অফ অ্যাট্রাকশন হবে এটা। ঠিক আছে, আচ্ছা, এখন ইলেকট্রনটা এখানে কেন ঘুরে বেড়াচ্ছে? ইলেকট্রনটা আমাদের এখানে কেন ঘুরে বেড়াচ্ছে? কারণ ফোর্স অফ অ্যাট্রাকশনটা আমাদের কোন দিকে যাচ্ছে?
নিউক্লিয়াসের দিকে যাচ্ছে। আমরা জানি যে কোনো জিনিস যখন একটা সার্কুলার ওয়েতে কাউকে সেন্টার করে ঘুরতে থাকে তখন সেই জিনিসটা বাইরের দিকে ছিটকে বেরিয়ে যেতে চায়। এইটাকে কি বলা হয়? সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল বলা হয়। ঠিক আছে, তো এই অপকেন্দ্র বল আর এই বলটা যে সেন্টারের দিকে যে বলটা রয়েছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, এই দুজনের রেজাল্টেন্ট ভেক্টরটা কোন দিক দিয়ে যাবে? আমাদের এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল ওয়াইজ আসবে। তো ইলেকট্রনটা তাই জন্য কি করে যাবে? রিভলভ করবে। ফের যখন এখানে আসবে, এই পয়েন্টে আসবে, তখন এখান থেকে এইভাবে আসবে, এরকমভাবে থাকতে আস্তে আস্তে এটা কি অ্যাকচুয়ালি এটা কী হবে? স্পর্শক বরাবর যাওয়ার কথা এটা। ঠিক আছে, তো এইভাবে ইলেকট্রনটা ঘুরতে ঘুরতে ফোর্স অফ অ্যাট্রাকশন জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার আর সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু কত হবে? সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু কত হবে? হাফ অফ সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু হবে এম ভি স্কোয়ার বাই আর। এম কি? কে ঘুরে বেড়াচ্ছে? ইলেকট্রনটা ঘুরে বেড়াচ্ছে। তাহলে কি হবে? সেন্ট্রিফিউগাল ফোর্সটা কার পাবো? মাস অফ ইলেকট্রন। তাহলে এখানে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। এমটা কার হবে? মাস, ইলেকট্রনের মাস হবে, অ্যাটমের মাস হবে না। ঠিক আছে, ভি মানে ভেলোসিটি অফ ইলেকট্রন, আর মানে রেডিয়াস অফ nth বোর অরবিট। ঠিক আছে, রেডিয়াস অফ nth বোর অরবিট। তো সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। আচ্ছা, ইলেকট্রনটা কেন এই রেডিয়াসে ঘুরে বেড়াচ্ছে? কারণ এই জায়গাতে তার সেন্টারের দিকে ফোর্স অফ অ্যাট্রাকশান আর বাইরে ছিটকে যাওয়ার সেন্ট্রিফিউগাল ফোর্স, দুটো ফোর্স কি হয়? সমান হয়। তাই জন্য কি হয়? সেই পথ দিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। যেই পথ দিয়ে যাবে সেই পথ দিয়ে যাওয়ার কারণ কি? কারণ সেই পথে তার সেন্ট্রিফিউগাল ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন দুটোর ভ্যালু সমান। তাহলে যেহেতু দুটোর ভ্যালু সমান, তাহলে সেই দুটো ভ্যালুকে সমান করে দেখি এখন। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশনের ভ্যালু কত ছিল? জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার। আর সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু কত ছিল? এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এম ভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়ালস টু জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার। ঠিক আছে, তো এটা আমাদের ফার্স্ট ইকুয়েশন, ইকুয়েশন 1। এটাকে আমরা বক্স করলাম। আচ্ছা, এই যে এই সমস্ত জিনিসটা কেন আমরা প্রথমে হেডিং দিয়েছিলাম যে রেডিয়াস, ভেলোসিটি অ্যান্ড এনার্জি অফ অ্যান ইলেকট্রন অফ nth বোর অরবিট। nth বোর অরবিটের জন্য কেন হেডিংটা দিয়েছিলাম সেটা এখন ভালো করে দেখো। ফ্রম Bohr's theory we have, আমরা বোরের একটা থিওরি নিচ্ছি এখান থেকে। বোর কি বলেছিল? n-তম কক্ষপথে আবর্তনরত কোনো একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত হবে? mvr ইকুয়াল টু nh বাই 2 পাই। এটা হবে কি? ইকুয়েশন 2। The angular momentum of a revolving electron in nth number of cell will be mvr is equals to nh by 2 pi। এটা হচ্ছে বোরের থিওরি থেকে আমরা পাচ্ছি। তো এটা যেহেতু বোরের থিওরি থেকে পাচ্ছি, বোরের থিওরি থেকে এই ভ্যালুটা নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে, তাই জন্য এখানে যাই করতে যাব সব কিছু কাদের জন্য হবে? বোর অরবিটের জন্যই হবে। বোর ছাড়া অন্য কারোর জন্য কিন্তু এটা পসিবল না। ঠিক আছে, আচ্ছা, তো mv স্কোয়ার বাই আর ইজ ইকুয়ালস টু জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার। ফ্রম বোরস থিওরি উই হ্যাভ mvr ইকুয়াল টু nh বাই 2 পাই। তো এখান থেকে আমরা v এর ভ্যালুটা বের করে নিই। অর v ইজ ইকুয়ালস টু nh বাই
2 pi mr. Okay, now put this value in equation 1. এই v এর এই ভ্যালুটা আমরা ইকুয়েশন 1 এ আমরা বসাবো। ঠিক আছে, ইকুয়েশন 1টা আমাদের কি ছিল ভালো করে দেখো, mv স্কোয়ার বাই আর ইজ ইকুয়ালস টু জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। ঠিক আছে, তো এখানে v এর জায়গায় কি বসাবো, nh বাই 2 পাই mr। ঠিক আছে, mv স্কোয়ার বাই আর ছিল, তাহলে m v স্কোয়ার, v মানে কত, nh বাই 2 পাই mr। v মানে কত, nh বাই 2 পাই mr এর স্কোয়ার, m v স্কোয়ার বাই আর ইজ ইকুয়ালস টু জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, और m এটা স্কোয়ার করতে হবে, n স্কোয়ার এইচ স্কোয়ার বাই এখানে একটা আর ছিল ইন্টু 2 এর স্কোয়ার 4 পাই পাই স্কোয়ার, m m স্কোয়ার আর আর এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। আর স্কোয়ার কেটে গেল, শুধু এখানে একটা আর পড়ে থাকলো। আচ্ছা, m m স্কোয়ার কাটলো। আচ্ছা, আর কিছু কাটাকুটি যাচ্ছে কি, আচ্ছা তাহলে আরটা তাহলে নিচে আছে, নিচ থেকে উপরে নিয়ে যাব, আর এই জেড স্কোয়ার ভ্যালুটা কী হবে, নিচে চলে আসবে। তাহলে আর ইজ ইকুয়ালস টু, আরটা উপরে চলে গেল, উপরে কে আছে এপারে, এন স্কোয়ার এইচ স্কোয়ার, এন স্কোয়ার এইচ স্কোয়ার, জেড স্কোয়ারটাকে নিচে আনবো, আরটাকে এপারে উপরে পাঠিয়ে দেবো। তাহলে আর ইজ ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার, এখানে একটা এম আছে, এম স্কোয়ারের স্কোয়ারটা কাটাকুটি গেছে, তাহলে 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। তাহলে আর ইজ ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, আর ইজ ইকুয়ালস টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এটা তাহলে কি পেলাম, রেডিয়াস অফ nth বোর অরবিট, n তম বোর কক্ষের রেডিয়াস কত হবে, এটা হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এবার একটু ভালো করে দেখলে আমরা দেখতে পাবো, ভালো করে দেখো এখানে আর ইজ ইকুয়ালস টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, আর ইজ ইকুয়ালস টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এখান থেকে কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে আমি সেপারেট করে নেব। এন নাম্বার অফ সেল, এটা চেঞ্জ হতে পারে, এইচ প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হবে না কোনো দিন। তাহলে এইচ স্কোয়ার, 4 পাই স্কোয়ার, 4 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, এম মাস অফ ইলেকট্রন সেটাও কনস্ট্যান্ট, জেড চেঞ্জ হতে পারে, ই স্কোয়ার ই চার্জ অফ ইলেকট্রন সেটাও কনস্ট্যান্ট। তাহলে এন স্কোয়ার বাই জেড, আর ইজ ইকুয়ালস টু এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার বাই জেড। ঠিক আছে, এই পুরো টার্মটা কনস্ট্যান্ট। আচ্ছা, ধরলাম আর ইজ ইজ ইকুয়ালস টু
কনস্ট্যান্ট কে এন স্কোয়ার বাই জেড, কী ধরলাম, এই এত বড় ভ্যালুটাকে একটা কনস্ট্যান্ট কে ধরে নিলাম, এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার। তাহলে কনস্ট্যান্ট আছে, প্রপোর্শনাল থেকে কনস্ট্যান্ট আসলে আমরা কি করতাম, একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট ইনটু করে ইকুয়াল করে দিতাম। এখন রিভার্সটা করব, প্রপোর্শনাল কনস্ট্যান্ট আর ইকুয়ালটিকে তুলে দিয়ে প্রপোর্শনাল দিয়ে দেবো, আর প্রপোর্শনাল টু কত হবে, এন স্কোয়ার বাই জেড, আর প্রপোর্শনাল টু কত হবে, এন স্কোয়ার বাই জেড। ঠিক আছে, এত বড় ইকুয়েশনটা তোমাদের মনে রাখতে পারলে খুবই ভালো। ঠিক আছে, অনেকে এই জিনিসটা মনে রাখতে পারে না, কিন্তু এই জিনিসটা মনে রাখতেই হবে, আর প্রপোর্শনাল টু এন স্কোয়ার বাই জেড। ঠিক আছে, এন স্কোয়ার বাই জেড, ভালো করে দেখো, এন এন মানে কি, নাম্বার অফ সেল, নাম্বার অফ সেল যদি হচ্ছে কে বাড়ে, তাহলে আর এর ভ্যালু হু করে বাড়বে বা খুব স্পিডিলি বেড়ে যাবে। কেন বাড়বে, কারণ এন এর সঙ্গে স্কোয়ারে বাড়ছে। ঠিক আছে, এন এর স্কোয়ারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, তাহলে এন এর ভ্যালু ভালো করে দেখো, আর প্রপোর্শনাল টু এন স্কোয়ার বাই জেড। তাহলে এন এর ভ্যালু যদি 1 থেকে 2 হয়, তাহলে ভ্যালু কি হবে, ধরো জেডটা কনস্ট্যান্ট আছে, ঠিক আছে, তাহলে 1 বাই জেড, 1 স্কোয়ার বাই জেড, যখন এন ইকুয়ালস টু 1, যখন এন ইকুয়ালস টু 2 হবে তখন কত হবে, 2 স্কোয়ার বাই জেড, মানে 4 বাই জেড হবে। ঠিক আছে, তাহলে 1 থেকে 4 হয়ে গেল। ঠিক আছে, তো হচ্ছে কি কী হলো, 3 টাইমস 3-এর কাছাকাছি বেড়ে গেছে। ঠিক আছে, এবার যদি হচ্ছে 3 নম্বর সেলের জন্য কত হবে, 9, 3 স্কোয়ার হবে 9 হবে, মানে 4 থেকে যখন বাড়ছে তখন কত বাড়ছে, 5 বেড়ে যাচ্ছে। তো ঠিক আছে, তো এইরকমভাবে হচ্ছে কি অনেক বেশি বেশি করে বাড়বে। তাই জন্য কক্ষপথগুলোর মধ্যে সবসময় গ্যাপ কী হবে, যত দূরের দিকে যাব গ্যাপ হচ্ছে অনেক বেশি বেশি করে বাড়তে থাকে। তাই জন্য কক্ষপথগুলোর মধ্যবর্তী গ্যাপের পরিমাণটা কী হবে, অনেক বেশি, কারণ আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ দ্য স্কোয়ার অফ নাম্বার অফ সেল। ঠিক আছে, সেই জন্য যত কক্ষপথ থেকে দূরের দিকে যাব তত কী হবে, রেডিয়াসের ভ্যালুটা অনেক বেশি করে বাড়তে থাকে আমাদের। ঠিক আছে, তাহলে আর ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার বাই জেড। ঠিক আছে, জেড মানে অ্যাটমিক নাম্বারের সঙ্গে কী হবে, ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে একটা আমরা রিলেশন পাবো। ধরো দুটো আলাদা অ্যাটমের জন্য হতে পারে, বা একটা একই অ্যাটমের জন্য দুটি আলাদা কক্ষপথের জন্য হতে পারে। ঠিক আছে, আচ্ছা, আমি দুটো কেসের জন্যই আমি দেখাচ্ছি, দুটো কেসের জন্যই দেখাচ্ছি। আর প্রপোর্শনাল টু এন স্কোয়ার বাই জেড। ঠিক আছে, ফর টু ডিফারেন্ট অ্যাটম, দুটো ডিফারেন্ট অ্যাটমের জন্য কি হবে, আর ওয়ান প্রপোর্শনাল টু এন ওয়ান স্কোয়ার বাই জেড ওয়ান অ্যান্ড আর টু প্রপোর্শনাল টু এন টু স্কোয়ার বাই জেড টু, সরি, দেয়ারফোর আর ওয়ান বাই আর টু, যখন একই ধরনের জিনিসের প্রপোর্শনাল থাকবে তখন এদেরকে যদি রেশিও নেওয়া হয় তখন প্রপোর্শনাল উঠে কী হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে, কারণ এদের কি থাকে, ওই একই রকমের প্রপোর্শনাল কনস্ট্যান্ট থাকে, তারা কেটে কুটে যায়। তাই জন্য তাহলে এন ওয়ান স্কোয়ার বাই জেড ওয়ান, এন টু স্কোয়ার বাই জেড টু, তাহলে আর ওয়ান বাই আর টু কী হবে, এন ওয়ান স্কোয়ারটা উপরে থাকবে, জেড টুটা উপরে উঠে যাবে, এন টু জেড ওয়ানটা কী হবে, নিচে থাকবে, আর এন টু স্কোয়ারটা কী হবে, নিচে থাকবে। তাহলে এই যখন দুটো অ্যাটমই ডিফারেন্ট হবে তাহলে তাদের জেডের ভ্যালুটাও কী হবে, ডিফারেন্ট হবে। তাই জন্য লিখেছি ফর টু ডিফারেন্ট অ্যাটম, দুটো ডিফারেন্ট অ্যাটমের জন্য জেডের ভ্যালুটা কী হবে, আমাদের ডিফারেন্ট হবে। ঠিক আছে, আচ্ছা, ফর টু ডিফারেন্ট orbit of same atom,
একটা অ্যাটমের দুটো ডিফারেন্ট অরবিটের জন্য কি হবে, ঠিক আছে? তো যখন একটা অ্যাটমের ডিফারেন্ট অরবিটের জন্য হয় তখন কি হবে, R1 প্রপোর্শনাল টু, মানে এনটা চেঞ্জ হবে কিন্তু জেডটা কোনোদিনও চেঞ্জ হবে না। কারণ কি, একটা নির্দিষ্ট অ্যাটমের জন্য জেডের ভ্যালু কি হবে, সবসময় কনস্ট্যান্ট হবে। তাহলে n2 স্কোয়ার বাই জেড, তাহলে কত হবে, R1 বাই R2 ইজ ইকুয়ালস টু n1 স্কোয়ার বাই n2 স্কোয়ার। জেডগুলো কী হবে, কেটে কুটে যাবে, ঠিক আছে? তো এই গেল দুটো জিনিস। যেমন যদি এখান থেকে যদি কোয়েশ্চেন যদি বলা যায়, ধরো হাইড্রোজেনের কোয়েশ্চেন যদি বলা যায়, হাইড্রোজেনের ফার্স্ট বোর অরবিটের রেডিয়াস তোমাকে বলে দিল, ফার্স্ট বোর অরবিটের রেডিয়াস তোমাকে বললো 0.529, তাহলে থার্ড বোর অরবিটের রেডিয়াস কত, 0.529 আমস্ট্রম ডিগ্রি। থার্ড বোর অরবিটের রেডিয়াস তোমাকে জিজ্ঞাসা করলো, তাহলে তখন সেটা কি হবে, তখন সেটা আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিতে পারবো, ঠিক আছে? এই ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা পেয়ে যাব, ঠিক আছে? আবার যদি ওটাই যদি হাইড্রোজেনের ফার্স্ট বোর অরবিটের রেডিয়াস বলে দিল, ঠিক আছে, বলছে হিলিয়ামের জন্য সেকেন্ড বোর অরবিট রেডিয়াস কত হবে জিজ্ঞাসা করলো, তখন আমরা কি করব, এই ফর্মুলাতে বসাবো, ঠিক আছে? তো ফর্মুলা কিছু মনে রাখার দরকার নেই, শুধু আমাদের মেনলি যেটা জিনিস, যেটা হচ্ছে কি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের এইটা আর প্রপোর্শনাল টু এন স্কোয়ার বাই জেড, এটা মাথায় রাখবে। এই সমস্ত ফর্মুলা নিজে থেকে তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এই সমস্ত ফর্মুলা তৈরি করার জন্য কোনো কিছু এক্সট্রা কিছু লাগে না, নিজেরা যখন তখন এক্সাম হলে এগুলো নিজে থেকেই বানিয়ে নেওয়া যায়, ঠিক আছে? তো এই রেডিয়াস নিয়ে গেল। এখন আমরা দেখব ভেলোসিটি। ভেলোসিটি তো ভালো করে মনে করে দেখো, প্রথমে আমাদের কি ছিল, রেডিয়াস r ইকুয়ালস টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার mz স্কোয়ার বেরিয়েছে, ঠিক আছে? আর আমরা দেখেছিলাম v ইজ ইকুয়ালস টু nh বাই 2 পাই mr, তো v ইজ ইকুয়ালস টু nh বাই 2 পাই mr, v ইজ ইকুয়ালস টু nh বাই 2 পাই mr। r এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দাও, 2 পাই m, r এর ভ্যালু কত, n স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার mz স্কোয়ার ইজ ইকুয়ালস টু nh বাই 2 পাই m ইন্টু n স্কোয়ার এইচ স্কোয়ার নিচে আছে, উপরে কে যাচ্ছে, 4 পাই স্কোয়ার mz স্কোয়ার, ঠিক আছে? ভালো করে দেখো, m কাটছে, 2 2 এ 4, nh n স্কোয়ার এইচ স্কোয়ার এটা কাটলো, পাই পাই স্কোয়ার কাটলো, তাহলে পাচ্ছি v, তাহলে পাচ্ছি v ইজ ইকুয়ালস টু 2 পাই জেড স্কোয়ার, 2 পাই জেড স্কোয়ার বাই nh, ঠিক আছে? তো এইটা হচ্ছে পাচ্ছি কি, ভেলোসিটি। ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন ইন nth বোর অরবিট ইজ ইকুয়ালস টু v ইজ ইকুয়ালস টু 2 পাই জেড স্কোয়ার বাই nh, ঠিক আছে? 2 পাই জেড স্কোয়ার বাই nh, তো v ইজ ইকুয়ালস টু 2 পাই জেড স্কোয়ার বাই nh। এখানে আগের বারের মতো সেম করব, 2 পাই স্কোয়ার বাই h, এগুলো সব কনস্ট্যান্ট, তাহলে কি হবে, z বাই n, ঠিক আছে? তো এই জিনিসটা পুরোটা কনস্ট্যান্ট, এখন আর আগের মতো করে স্প্লিট করে করব না, v ইজ প্রপোর্শনাল টু কত হবে, z বাই n, v ইজ প্রপোর্শনাল টু কত হবে, z বাই n, ঠিক আছে? ঠিক আগের ক্ষেত্রে রেডিয়াস যেভাবে বের করেছি, এক্ষেত্রেও আমরা
সেমভাবে রিলেশন বের করতে পারবো। ঠিক আছে, ভি ইজ প্রপোর্শনাল টু জেড বাই এন। দেখো আমি ইন জেনারেল একটা করছি, তো অ্যাটম 1-এর জন্য আর একটা অ্যাটম 2-এর জন্য ভি ইজ প্রপোর্শনাল টু জেড বাই এন, তাহলে V1 ইজ প্রপোর্শনাল টু Z1 বাই N1, V2 ইজ প্রপোর্শনাল টু Z2 বাই N2, therefore V1 by V2 is equals to Z1 by N1 by Z2 by N2, therefore V1 by V2 is equals to Z1 N2 by Z2 N1। এই সমস্ত ফর্মুলাগুলো নিজে থেকে কনস্ট্রাক্ট করতে পারবে তোমরা। এই সমস্ত ফর্মুলা মনে রাখার কোনো দরকার নেই, তোমরা মনে রাখার হলে এই জিনিসটাকে মাথায় রাখতে পারো। এই জিনিসটাকে একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। এই জিনিসটা মনে রাখতে পারলে এই জিনিসটা অটোমেটিক্যালি তোমরা নিজেরা পরীক্ষার হলে গিয়ে নিজেরা কনস্ট্রাক্ট করে নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তো ভেলোসিটি গেল, রেডিয়াস গেল। এখন দেখব যে আমাদের এনার্জি কত হবে। nth বোর অরবিটে কোনো একটা ইলেকট্রন যদি রিভলভ করে তাহলে তার এনার্জি কত হবে। এনার্জি E ইজ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। আমরা জানি কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু কত হয়, হাফ অফ mv স্কোয়ার প্লাস পোটেনশিয়াল এনার্জি, কারণ কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু EK ইজ ইকুয়ালস টু হাফ অফ mv স্কোয়ার। পোটেনশিয়াল এনার্জি কত হয়, পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা কত হয়, পোটেনশিয়াল এনার্জির ভ্যালু হয় মাইনাস জেডি স্কোয়ার বাই আর। এটা তোমরা ফিজিক্সে পড়বে। যখন ইনফাইনাইট থেকে কোনো একটা ইলেকট্রনকে nth বোর অরবিটে এনে যখন রাখবো তখন তার জন্য পোটেনশিয়াল এনার্জির ভ্যালু হয় মাইনাস Q1 Q2 বাই আর। ঠিক আছে, ভালো করে দেখো, Q1 মানে জেডি ছিল, Q2 মানে ই বাই আর, মাইনাস সাইনটা থাকবে। ঠিক আছে, আচ্ছা, এখন হাফ অফ mv স্কোয়ারের ভ্যালু কত, হাফ mv স্কোয়ারের ভ্যালু কত, ভালো করে দেখো, mv স্কোয়ার বাই আর ইজ ইকুয়ালস টু জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার কাটলে কত হয়, mv স্কোয়ার ইকুয়াল টু কী পড়ে থাকছে, জেডি স্কোয়ার বাই আর। তাহলে হাফ mv স্কোয়ার মানে হাফ জেডি স্কোয়ার বাই আর ফ্রম ইকুয়েশন 1। তাহলে হাফ mv স্কোয়ার মানে হাফ জেডি স্কোয়ার বাই আর, প্লাস মাইনাসে মাইনাস জেডি স্কোয়ার বাই আর। তাহলে হাফ জেডি স্কোয়ার বাই আর কমন নিলে কত হবে, হাফ মাইনাস 1 ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ জেডি স্কোয়ার বাই আর। এবার কি করব, আর এর যে ভ্যালু পেয়েছি সেটা আমরা বসাবো। তাহলে E ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ জেডি স্কোয়ার বাই আর ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ জেডি স্কোয়ার বাই আর, মানে n স্কোয়ার h স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার mjd স্কোয়ার, n স্কোয়ার h স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার mjd স্কোয়ার। এটা হচ্ছে আর এর ভ্যালু যেটা পেয়েছিলাম। n স্কোয়ার h স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার mjd স্কোয়ার। ঠিক আছে, সেই ভ্যালুটা আমরা আর এর জায়গায় বসিয়ে দিলাম। বসানোর পরে আমরা কি দেখতে পাবো, ইজ ইকুয়ালস টু ই ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ জেডি স্কোয়ার, এই পুরো ভ্যালুটা উপরে চলে যাবে, 4 পাই স্কোয়ার mz স্কোয়ার বাই n স্কোয়ার h স্কোয়ার। ঠিক আছে,
আচ্ছা, এখানে কাটাকুটি যাবে 2 আর 4-এ, আর কিছু কাটাকুটি যাবে না, তাহলে ই ইজ ইকুয়ালস টু মাইনাস 2টা আগে বের করে আনলাম, ঠিক আছে। এটা এটা স্কোয়ার আছে, এটা কিন্তু নর্মাল 2 নয়, কিন্তু স্কোয়ার, 2 পাই স্কোয়ার এম, জেড দুটো আছে, তাহলে জেড ইন্টু জেড, জেড স্কোয়ার স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের এনার্জির ভ্যালু, এটা হচ্ছে আমাদের এনার্জির ভ্যালু। ই ইজ ইকুয়ালস টু মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এনতম কক্ষে আবর্তনরত কোনো একটা ইলেকট্রনের এনার্জি হবে এটা, ঠিক আছে। এখন এখান থেকে যে কোয়েশ্চেনটা সবসময় আসে যে ওয়াই এনার্জি ইজ নেগেটিভ। এই যে ইলেকট্রনের শক্তির রাশিমালাতে যে এই যে ভ্যালুটা আছে, এখানের থেকে এই এনার্জির ভ্যালুটা নেগেটিভ কেন আসছে? ভালো করে দেখলে দেখতে পাবে ই ইজ প্রপোর্শনাল টু, যদি বের করি আমরা কি হবে, 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার টু দি পাওয়ার 4, নিচে কে আছে, নিচে এন আছে। তো ইনফাইনাইটে, অ্যাট ইনফাইনাইট ই এর এনার্জির ভ্যালু কত হবে? 0 হবে। কেন 0 হবে? ই ইজ ইকুয়ালস টু মাইনাস 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। যদি কনস্ট্যান্ট টার্মগুলোকে তুমি, আচ্ছা, যখন when n is infinite, then কি হবে, e is equals to minus 4 pi square mz square e to the power 4 by infinite square h square। ইনফাইনাইট স্কোয়ার মানে সেটাও ইনফাইনাইট হবে, তাহলে নিচে ইনফাইনাইট থাকছে। ইনফাইনাইট যদি হচ্ছে কি, ইনফাইনাইটের এনি অপারেশন অফ ইনফাইনাইট gives us infinite value। ইনফাইনাইটের যে কোনো জিনিস যা ইচ্ছা করো, লগ নাও, গুণ করো, যোগ করো, সমস্ত কিছুর ভ্যালু কত আসবে? ইনফাইনাইট আসবে। অনলি অনলি 1 বাই ইনফাইনাইট ইজ ইকুয়ালস টু 0। ইনফাইনাইটের রেসিপ্রোকাল শুধুমাত্র কি হবে? 0 হবে। আর ইনফাইনাইটের রেসিপ্রোকাল বাদ দিয়ে যে কোনো তুমি ইনফাইনাইট যে কোনো অপারেশন করো, সেগুলো সব কিছুই কী হবে? ইনফাইনাইটই পাবো আমি, ঠিক আছে। তো তাহলে এখানে দেখতে পাচ্ছি এনার্জির ভ্যালু কত হচ্ছে? 0 হচ্ছে। ইনফাইনাইটে এনার্জির ভ্যালু 0 হচ্ছে। এটা ধরা হয় ইনফাইনাইট থেকে যত আমরা নিউক্লিয়াসের কাছে নিয়ে আসবো, তত কি হবে? ইলেকট্রনের স্টেবিলিটি বাড়বে, কারণ ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে যাচ্ছে, ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে যাচ্ছে। তো যত নিউক্লিয়াসের কাছে আসবে তত কি হবে? শক্তি বাড়বে। শক্তি যত তত শক্তি কি হবে? কমবে। শক্তি যত কমবে তত কি হবে? কারোর শক্তি যত কমে তত সে কি হয়? স্টেবিলিটি বেশি পায়, ঠিক আছে। এনার্জির সঙ্গে স্টেবিলিটির কি সম্পর্ক? এনার্জি ডিক্রিজ, স্টেবিলিটি ইনক্রিজ। এনার্জি যখন কমে যাবে তখন স্টেবিলিটি কি হবে? বেড়ে যাবে। এনার্জি যখন বেড়ে যাবে তখন স্টেবিলিটি কি হবে? কমে যাবে। তাই ইনফাইনাইটে শক্তি কি হচ্ছে? 0। ইনফাইনাইট থেকে যখন নিউক্লিয়াসের কাছে আসবে তখন এনার্জির ভ্যালুটা কি হবে? নেগেটিভ হবে। কারণ কি হবে? সে শক্তি ছাড়বে, শক্তি ছেড়ে সে কি হবে? নিজের শক্তি কমিয়ে সে হচ্ছে স্টেবিলিটি গেইন করবে, ঠিক আছে। তাই জন্য এখানে এনার্জির ভ্যালুটা কি হয়? নেগেটিভ হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল পুরো এনার্জি জিনিস, এই nth বোর অরবিটের সমস্ত কিছু জিনিস, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব আরেকটা জিনিস, রিডবার্গ কনস্ট্যান্ট। এটা বলে আজকের ক্লাসটা শেষ করব। রিডবার্গ কনস্ট্যান্ট কি বলছে? ই ইজ ইকুয়ালস টু মাইনাস 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার
e⁴ n² h²। ঠিক আছে, তো ই মানে কি? ই মানে এইচ নিউ। এটা কি? এটা আমি আমার নেক্সট ক্লাসে আমি এটা নিয়ে ডিটেলসে বলবো। ওয়েভের ফ্রিকোয়েন্সি, ওয়েভ লেংথ এগুলো কি সেগুলো নিয়ে ডিটেলসে বলবো। এইচ নিউ ইজ ইজ ইকুয়ালস টু এইচ নিউ ইজ ইকুয়ালস টু -4π² mz² e⁴ বাই n² h²। এইচ নিউ, আচ্ছা এইচ নিউ মানে কত? hc বাই ল্যামডা। এইচ নিউ মানে কত? এটা কেন লিখলাম? কারণ ই ইজ ইকুয়ালস টু এইচ নিউ। ঠিক আছে, এখানে ইজ ইকুয়ালস টু -4π² mz² e⁴ বাই n² h²। এখানে নিউ ইকুয়ালস টু কী করেছি? সি বাই ল্যামডা। নিউ ইকুয়ালস টু কত করেছি? সি বাই ল্যামডা। তাহলে ভালো করে দেখো, আচ্ছা নেক্সট পেজে যাচ্ছি আমরা। hc by lambda is equals to -4π² mz² e⁴ বাই n² h²। এখন hc টাকে এপারে নিয়ে চলে আসলাম, তাহলে 1 বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু -4π² mz² e⁴ বাই n²। h একটা এখানে চলে আসলো, তাহলে h² ছিল h³ হয়ে যাবে, h³ c। ঠিক আছে, এই 1 বাই ল্যামডাটাকে কি বলা হয়? ওয়েভ নাম্বার, সেটাকে নিউ বার দিয়ে লেখা হয়। ইজ ইকুয়ালস টু -4π² m e⁴ বাই ch³ ইন্টু z² বাই n²। ভালো করে দেখো, কনস্ট্যান্টগুলোকে আমি আলাদা জায়গায় নিয়ে চলে আসলাম। 4π² m z²টাকে আলাদা নিয়ে চলে আসলাম। e⁴ সব কনস্ট্যান্ট। 4 এর ভ্যালু কনস্ট্যান্ট, পাইয়ের ভ্যালু কনস্ট্যান্ট, m মাস অফ ইলেকট্রন কনস্ট্যান্ট, ই চার্জ অফ ইলেকট্রন কনস্ট্যান্ট, সি ভেলোসিটি অফ লাইট সেটাও কনস্ট্যান্ট, এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। ঠিক আছে, তো সমস্ত ভ্যালুগুলোকে নিয়ে এই আমি একটা কনস্ট্যান্ট পেলাম। ওয়েভ নাম্বারের যে এই যে রাশিমালাটা পেলাম সেখানে সমস্ত ভ্যালুগুলো নিয়ে একটা কনস্ট্যান্ট পেলাম। এই কনস্ট্যান্টটাকে আমাদের কি বলা হয়? 4π² m⁴ বাই ch³। এই কনস্ট্যান্টটাকে বলা হয় আমাদের রিডবার্গ কনস্ট্যান্ট। ক্যাপস আর ইজ ইকুয়ালস টু 4π² m e⁴ বাই ch³। তোমাদের যদি বলে যে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু নির্ণয় করো, তাহলে তোমাদের নির্ণয় করতে হবে, সেটা এখান থেকে করতে হবে। এইগুলো তোমাদের দেখানোর দরকার নেই, এইগুলোর এখান থেকে বিশদে দেখানোর দরকার নেই। শুধুমাত্র যে রিডবার্গ কনস্ট্যান্ট আর ইকুয়ালস টু 4π² m⁴ বাই ch³, এখান থেকে এবার ভ্যালুগুলো তোমাকে বসিয়ে তোমাকে ক্যালকুলেটটা করতে হবে। আর ভালো করে মনে করে দেখো, যখন এই সমস্ত ইকুয়েশন প্রথম শুরু করেছিলাম, প্রথমেই বলেছিলাম এগুলো কাদের জন্য? সিজিএস এর জন্য। তো সিজিএস ভ্যালু সবার বসাতে হবে। তো কি হবে? 4π² m⁴ বাই ch³। ঠিক আছে, তো এটা যদি হয়ে থাকে ইজ ইকুয়ালস টু 4π² m মাস অফ ইলেকট্রন ইন্টু 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম সিজিএস ইউনিট। ইলেকট্রন, চার্জ অফ ইলেকট্রন কত হবে? 4.8 ইন্টু 10⁻⁻10 ESU চার্জ এর ⁴ 4π² m e⁴ বাই ch³। সি এর ভ্যালু কত হবে? 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, 10⁸ মিটার পার সেকেন্ড, 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, ইন্টু এইচ এর ভ্যালু 6.626 ইন্টু 10⁻27 আর্গ সেকেন্ড। এই পুরো ভ্যালুটা করলে 109677 সেন্টিমিটার ইনভার্স ভ্যালু পাওয়া হবে। ঠিক আছে, তো এই গেল আমাদের সমস্ত কিছু জিনিস। আজকে এতটুকুই থাক। নেক্সট দিন
তোমাদের বাকি অ্যাটমিক স্ট্রাকচারের বাকি জিনিসগুলো নিয়ে আশা করছি আর একটা কি দুটো ক্লাসের মধ্যে অ্যাটমিক স্ট্রাকচার পুরো শেষ হয়ে যাবে। তারপরে নেক্সট ক্লাসগুলোতে কোয়েশ্চেন অ্যান্সার আর হচ্ছে নিউমেরিক্যালস নিয়ে একটু ডিসকাশন করা হবে। ঠিক আছে, টাটা।